14th এপিসোডের শুরুতে আমরা দেখি সোল অনেক কান্নাকাটি করছে আর তারপর ওর আর সঞ্জয়ের কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা মনে করে আরো বেশি কষ্ট পেতে লাগে। দেন আমরা দেখি সোলরা এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে যায় আর এই কারণেই ওর আর সঞ্জয়ের মধ্যে তেমন কোনো পরিচয় হয় না। আর এভাবেই ও সঞ্জয়ের ফিউচার চেঞ্জ করে দেয়। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে আমরা দেখি সঞ্জয় এখন একজন অ্যাক্টর হয়ে গিয়েছে। আর সঞ্জয় এখানে সোলকে একটা ব্যাগ থেকে চুরি করতে দেখে নেয় আর ও ভাবতে লাগে যে সোল হয়তো কোনো চোর। দেন সোল তাড়াতাড়ি করে ওর বসের ব্যাগ থেকে খামটা চুরি করে যাওয়ার পথে ওর সঙ্গে সঞ্জয়ের ধাক্কা লাগে আর তারপর ওদের দুজনের হাতে থাকা একটা লাল রঙের খাম নিচে পড়ে যায়। আর এখানে সোল সঞ্জয়কে দেখে তো প্রচন্ড অবাক হয়ে যায় আর সঞ্জয় এখানে ওকে জিজ্ঞাসা করতে লাগে যে আমি তোমাকে চুরি করতে দেখে নিয়েছি, তো তুমি কি চোর? এর উত্তরে সোল ওকে জানায় যে না, আমি চোর না। আর এটা বলে ও কান্না শুরু করে দেয় আর ওকে কান্না করতে দেখে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কান্না করছো কেন, আমি তো তোমাকে কাঁদাইনি। তাছাড়া তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই পুলিশকে তোমার বিষয়ে রিপোর্ট করে জানাচ্ছি। আর ঠিক তখনই সোল সেখানে থাকা একটা খাম কুড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ইতিমধ্যেই একজন লোক এসে সঞ্জয়কে জানায় যে তোমাকে এখনই ওয়েটিং রুমে যেতে হবে। আর এই কথা শোনা মাত্রই সঞ্জয় নিচে পড়ে থাকা একটা খাম তুলে নেয়। আর তারপরে বলতে লাগে যে এখানকার সিকিউরিটি একদমই ভালো না আর এখানে একটা চোর ঘুরে বেড়াচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি সোল বাড়িতে ফিরে আসে আর তখন হিয়ঞ্জো ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি ওই রেজিগনেশন লেটারটা ফিরিয়ে আনতে পেরেছো? সোল উত্তর দেয় যে হ্যাঁ। আর তারপর ও ওই লেটারটা দুমড়ে মুচড়ে ফেলে দিতে লাগে আর ঠিক তখনই ওর মনে হয় যে এর মধ্যে হয়তো অন্য কিছু আছে। আর এই ভেবেই ও খামটা ওপেন করলে দেখতে পায় যে এর ভেতরে অ্যাওয়ার্ড শো এর নমিনিসদের নাম লেখা রয়েছে। মানে ওর আর সঞ্জয়ের খামের অদল বদল হয়ে গিয়েছে। আর এদিকে সঞ্জয় ওর অ্যাওয়ার্ড শোতে সোলের লেখা সেই লেটারের ফার্স্ট লাইনটা পড়ে ফেলে আর এই কারণে সবাই ওকে নিয়ে হাসাহাসি করতে লাগে। আর ওর এই ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছিল, ফলে এরাও অনেক বেশি হাসাহাসি করতে লাগে। আর এইসব দেখে সঞ্জয়ের তো আরোই রাগ হচ্ছিল। আর এদিকে ইনহিয়ক সোলের লেখা লেটারটা পড়ে বলতে লাগে যে আমার মনে হচ্ছে এই মেয়েটা নেশার ঘরে এই লেটারটা লিখেছে। আর ওর বসের ওপরে অনেক বেশি রাগ করে এই রেজিগনেশন লেটারটা লিখেছে। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে আমি অত শত জানতে চাই না। আর ওই মেয়েটার কথা মনে পড়লেই আমার অনেক বেশি রাগ হচ্ছে, কারণ ওর জন্যই আমি সবার সামনে হিউমিলিয়েট হয়েছি। আর সঞ্জয়ের এই কথা শুনে ওর ম্যানেজার ওকে জিজ্ঞাসা করে যে তাহলে কি আমরা ওই মেয়েটার বিরুদ্ধে কোনো স্টেপ নেব? আর তখন সঞ্জয় ম্যানেজারকে বলে যে না, এসবের কোনো দরকার নেই, আর এমনিতেও কয়েকদিন পর সবাই এইসব কিছু ভুলে যাবে। তাছাড়া ওই মেয়েটার সঙ্গে আবার আমার কোনোদিন দেখা হোক, তারপর আমি ওর মজা দেখাবো। ইতিমধ্যে সঞ্জয়ের অ্যাপার্টমেন্টের ডোরবেল বাজতে লাগলে ও সেই ডোর খুলতে চায় আর তখনও দেখতে পায় যে সেখানে আর কেউ নেই, বরং ওর স্টকার ফ্যান দাঁড়িয়ে রয়েছে। আর তারপরও দরজা খুলতেই সেই স্টকার ফ্যান সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোলদের অফিসে মিটিং চলছে আর এখানে হিয়ঞ্জোর কাছে ওর মেয়ের স্কুল থেকে মেসেজ আসে, যেখানে ওকে জানানো হয় যে আপনার হাজবেন্ডের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না, সো আপনার মেয়েকে আজকে কে নিয়ে যাবে। আর এটা দেখে হিয়ঞ্জোর তো অনেক বেশি মাথা গরম হয়ে যায়। আর ইতিমধ্যেই বস হিয়ঞ্জোকে জিজ্ঞাসা করে বসে যে তাহলে আমরা এবার দুজনের বদলে কাকে চুজ করব। আর বসের এমন কথা শুনে হিয়ঞ্জো তো অনেক বেশি ঘাবড়ে যায়, ফলে তাড়াতাড়ি করে কি বলবে বুঝতে না পেরে বলে দেয় যে আমরা সঞ্জয়কে কাস্ট করতে পারি। আর তারপর বাকি মেম্বাররাও ওর কথায় সায় দিয়ে এটা বলতে লাগে যে হ্যাঁ, এই সিরিজে সঞ্জয়কে কাস্ট করলেই আমাদের বেশি লাভ হবে। আর সবাই এই প্রস্তাবে খুশি হলেও সোল এই প্রস্তাবে একদমই খুশি ছিল না, কিন্তু তারপরে বস ওর কথায় তেমন একটা পাত্তা দেয় না। আর হিয়ঞ্জোকে বলে যে তুমি আই ওয়ান্ট এ কিস সিরিজের স্ক্রিপ্টে সঞ্জয়কে মেল করে পাঠিয়ে দিও। আর তারপর হিয়ঞ্জো অন্যমনস্কভাবে কাজ করেছিল, যে কারণে ও আই ওয়ান্ট এ কিস সিরিজের স্ক্রিপ্টের বদলে সোলের লেখা অন্য একটা স্ক্রিপ্ট সঞ্জয়কে পাঠিয়ে দেয়। আর তারপর সঞ্জয় যখন সোলের লেখা সেই টাইম ট্রাভেল স্টোরিটা পড়ে তখনও প্রচন্ড অবাক হয়ে যায়। আর সোলের লেখা এই স্টোরিতে ওদের প্রথমবার দেখা হওয়া এবং ওর প্যারালাইজ হয়ে যাওয়া এই সমস্ত ঘটনাই লেখা ছিল। এমনকি ওদের হান্ডিবারের ব্রিজে দেখা হওয়া এই সমস্ত কিছু সোল এই স্টোরিতে লিখেছিল। আর এই স্টোরিটা যখন সঞ্জয় পড়ে তখন ওর চোখ দিয়ে অটোমেটিক্যালি জল চলে আসে। কিন্তু সঞ্জয় কিছুতেই বুঝতে পারছিল না যে ওর সঙ্গে এমনটা কেন হচ্ছে। আর এই কারণে ও ওর ম্যানেজারকে জিজ্ঞাসা করে বসে যে আমি কি সত্যিই কান্না করছি? আর এর উত্তরে ওর ম্যানেজার ওকে জানায় যে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দেন পরের দিন আমরা দেখি সোল আর ওর বস মিলে একটা হোটেলে আসে সঞ্জয়ের সঙ্গে মিটিং করার জন্য। কিন্তু সোল এ বিষয়ে কিছুই জানতো না যে সঞ্জয় এখানে আসবে। আর এখানে আসার পর ওর বস ওকে জানায় যে অ্যাকচুয়ালি হিয়ঞ্জো তোমার স্ক্রিপ্টটা ভুল করে সঞ্জয়কে পাঠিয়ে দিয়েছিল। আর তোমার স্ক্রিপ্টটা পড়ে সঞ্জয়ের অনেক বেশি ভালো লেগেছে আর ও ওই প্রজেক্টেই আমাদের সঙ্গে কাজ করতে চাই। আর সোল ওর বসের এমন সব কথাবার্তা শুনে তো প্রচন্ড অবাক হয়ে যায়। আর এদিকে সঞ্জয় দরজার ফাঁক দিয়ে ওদেরকেই দেখছিল। আর সঞ্জয় সোলকে দেখা মাত্রই চিনতে পেরে যায় যে এই মেয়েটার সঙ্গেই ওর সেদিন অ্যাওয়ার্ড শোয়ের দিন দেখা হয়েছিল। তো সঞ্জয় এখানে ওর ম্যানেজারকে জিজ্ঞাসা করতে লাগে যে এই মেয়েটাই কিনা ওই স্টোরিটা লিখেছিল। আর এই মেয়েটা যদি ওই স্টোরিটা লিখে থাকে তাহলে আমি এদের সঙ্গে একদমই কাজ করতে চাই না,
কারণ এই মেয়েটার জন্যই সেদিন আমাকে অ্যাওয়ার্ড শোতে সবার সামনে হিউমিলিয়েট হতে হয়েছিল। আর তারপর ও এটা মাথায় নিয়ে ভেতরে ঢুকে যে আমি ওখানে গিয়ে এই প্রপোজালটা রিজেক্ট করে দেব। আর তারপর ভেতরে ঢুকিয়ে সঞ্জয় সোলকে বলতে লাগে যে মনে হচ্ছে আমাদের আগেও কোথাও একটা দেখা হয়েছিল। আর তখন সোলোকে ইশারায় ওর বসকে সে রেজিগনেশন লেটারের ব্যাপারে বলতে বারণ করে, যে কারণে সঞ্জয় আর ওই বিষয় কিছুই বলে না। দেন সঞ্জয় ওদের কোম্পানির প্রপোজাল রিজেক্ট করতেই যাবে, আর ঠিক তখনই সোলোকে বলে বসে যে আমি চাই না তুমি আমার স্ক্রিপ্টে কাজ করো। তাছাড়া আমি আমার স্টোরিটাকে নিয়ে যেমন লিড ক্যারেক্টার ভেবে রেখেছি সেরকম তুমি মোটেও না, আর এই কারণেই আমি তোমাকে রিজেক্ট করছি। আর সোলার মুখ থেকে এমন সব কথা শুনে সঞ্জয়ের তো অনেক বেশি ইগো হার্ট হয়ে যায়, আর ও বলতে লাগে যে অ্যাকচুয়ালি আমি এখানে আপনাদের প্রপোজালটা রিজেক্ট করতেই এসেছিলাম। আর সোলার এমন কথা শুনে বলতে লাগে যে তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো, আর আশা করছি আজকের পর থেকে আমার নামে কোনো প্রপোজাল থাকলে তুমি সেটা রিজেক্ট করে দেবে। আর আমি তোমার সঙ্গে কখনোই কোনো কাজ করতে চাই না। আর ওর এই কথা শুনে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি আমার সঙ্গে কখনো কোনো কাজ করতে চাও না? এর উত্তরে সোল জানায় না, আমি কখনো তোমার সঙ্গে কোনো কাজ করতে চাই না। আর এটা বলে ও বাইরে বেরিয়ে যায়। আর তারপর এরা যখন ফিরে যাচ্ছিল তখন সঞ্জয়ের ম্যানেজার ওকে বলতে লাগে যে ওই মেয়েটা টোটালি তোমাকে রিজেক্ট করে দিয়েছে, আর এর পেছনে হয়তো একটাই কারণ রয়েছে। আমার মনে হয় তুমি একদমই রোমান্টিক অ্যাক্টিং ঠিকঠাক করে করতে পারো না, আর এই কারণেই হয়তো ওই মেয়েটা তোমাকে রিজেক্ট করে দিয়েছে। আর ম্যানেজারের এই কথা শুনে সঞ্জয় অনেক রেগে যায় আর চিৎকার করে বলতে লাগে যে ওই মেয়েটা আমাকে রিজেক্ট করেনি, বরং আমি ওই মেয়েটাকে প্রথমে রিজেক্ট করেছি। তখন ওর ম্যানেজার ওকে বলতে লাগে যে ওই মেয়েটার রিজেকশনে তোমার যখন এতই রাগ হচ্ছে তাহলে ওর সঙ্গে এই বিষয়ে কথা বললেই তো পারো। এতে সঞ্জয় বলে আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো যে ওই মেয়েটার পেছনে পড়ে থাকবো। দেন রাতের বেলা সোল যখন অফিস থেকে বাড়ি ফিরে যাচ্ছিল তখন সঞ্জয় ওর সামনে এসে হাজির হয় আর ওকে বলতে লাগে যে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু সোলোকে এটা বলে মানা করে দেয় যে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করে। আর ওর এমন আচরণ দেখে সঞ্জয় সেই রেজিগনেশন লেটারটা বার করে আর ওকে বলতে লাগে যে তুমি যদি এখনই আমার সঙ্গে কথা না বলো তাহলে তোমার এই রেজিগনেশন লেটারটা আমি তোমার বসকে দিয়ে দেবো। আর এতে সোল এক প্রকার বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলার জন্য একটা হোটেলে আসে, আর এটাই সেই হোটেল ছিল যেখানে কিনা সঞ্জয়কে পাসটাও নিয়ে এসেছিল। আর এখানে এসে সঞ্জয়কে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কেন চাও না আমি তোমার স্ক্রিপ্টে কাজ করি, আর এর পেছনে কি এই কারণটা রয়েছে যে সেদিন আমি তোমাকে চুরি করতে দেখে নিয়েছিলাম। এতে সোল জানায় এরকম কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি তুমি আগে কখনো রোমান্টিক মুভি করনি, আর আমার মনে হয় না তুমি আমার এই স্ক্রিপ্টে কাজ করতে পারবে বলে। আর সোলের এই কথা শুনে সঞ্জয়ের তো অনেক বেশি রাগ হয়, আর ও বলতে লাগে যে আমার মনে হয় না এরকম কোনো কারণ আছে, আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে যেটা তুমি আমাকে বলতে চাইছো না। আর তখন সোলকে বানিয়ে বানিয়ে নানা অজুহাত দিতে লাগে। আর তারপর এক পর্যায়ে গিয়ে সোল এটা বলে দেয় যে আমার মনে হয় তুমি আমার স্ক্রিপ্টে কাজ করলে কোনো একটা অঘটন ঘটবে, আর এই কারণেই আমি তোমার সঙ্গে কাজ করতে চাইছি না। আর তারপর বাড়ি ফেরার পথে সোলের এইসব ভেবে অনেক বেশি খারাপ লাগছিল, যে কারণে ওর চোখে জল চলে আসে। আর এদিকে সঞ্জয় স্বপ্নের মধ্যে এটা দেখছিল যে কেউ একটা জলে ডুবে যাচ্ছে আর ও তাকে বাঁচানোর জন্য জলের ভেতরে যাচ্ছে। আর এই স্বপ্নটা দেখেই ওর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আর তারপর ইনহিয়ক ওর অ্যাপার্টমেন্টে আসলে ও ইনহিয়ককে সোলের প্রেডিকশনের বিষয়ে বলে। আর এতে ইনহিয়ক ওকে জানায় যে এই পৃথিবীতে অনেক মেয়ে আছে তোমাকে লাইক করার জন্য, সো ওই মেয়েটা যদি তোমাকে পছন্দ নাও বা করে তাতে কি যায় আসে। আর ওই মেয়েটা হয়তো প্রথম থেকেই তোমাকে পছন্দ করে না, আর এই কারণেই হয়তো ও চায় না তুমি ওর স্ক্রিপ্টে কাজ করো। পরের দৃশ্যে আমরা সোলকে দেখতে পাই ও অফিসে কাজ করছিল, আর ঠিক তখনই ওর কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আর ও কলটা রিসিভ করতেই বুঝতে পারে যে এটা সঞ্জয়, আর সঞ্জয়ের নামটা শোনা মাত্রই ও তাড়াতাড়ি করে কলটা কাট করে দেয়, যেটা দেখে সঞ্জয় অনেক বেশি রেগে যায়। আর তখন ওর ম্যানেজার ওকে বলতে লাগে যে ওই মেয়েটা তোমাকে ইগনোর করছে আর এটা তুমি বুঝতে পারছো না। এতে সঞ্জয় ওর ম্যানেজারকে বলে যে আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই ওই মেয়েটাকে কল করো। আর তারপর সঞ্জয়ের ম্যানেজার সোলকে কল করে সঞ্জয়ের কথা মতো ওকে বলতে লাগে যে আমাদের সঞ্জয় তোমাদের মুভিতে ইনভেস্ট করতে চাই, এমনকি ও তো তোমাদের মুভি ফ্রিতে করে দিতে চাই। আর এটা শুনে সোল বলতে লাগে যে ওর কাছে কি টাকার সুইমিং পুল আছে নাকি, আর ও যা করতে চাই করুক, কিন্তু তারপরেও আমি ওর সঙ্গে কোনো রকম কাজ করতে চাই না। আর এসব বলে ও সঞ্জয়ের ম্যানেজারের কলটাও কেটে দেয়। আর তখন সঞ্জয় ওর ম্যানেজারকে জিজ্ঞাসা করতে লাগে যে ও কি সত্যিই আমাকে এতটা ঘৃণা করে। এরপর রাতের বেলা আমরা সঞ্জয়ের সেই স্টকার ফ্যানকে দেখতে পাই, যেখানে সঞ্জয়ের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে পালিয়ে আসছিল, কারণ এখানে সিকিউরিটি গার্ড ওর পেছনে তাড়া করছিল। আর এই তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ওই মেয়েটার সঙ্গে একটা লোকের ধাক্কা লাগে, আর এই লোকটা আর কেউ না বরং কিম ইয়নসু ছিল। পরের দৃশ্যে আমরা দেখি সোলের মা সোলের গ্র্যান্ডমাকে নিয়ে বাইরে নোংরা ফেলতে আসলে এখানে সোলের গ্র্যান্ডমা হারিয়ে যায়। আর সোলের গ্র্যান্ডমা হারিয়ে যাওয়া মাত্রই সোলের মা সোলকে কল করে জানায় যে তোমার গ্র্যান্ডমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি হারিয়ে গিয়েছেন। আর তারপর সবাই মিলে সোলের গ্র্যান্ডমাকে খোঁজাখুঁজি করতে লাগে। আর তখন আমরা দেখি সোলের গ্র্যান্ডমা সঞ্জয়ের বাবার রেস্টুরেন্টে চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য।
আর এখানে সোলের গ্র্যান্ডমাকে দেখে সঞ্জয়ের বাবা প্রথমে ওনাকে চিনতে না পারলে পরে উনি ঠিকই বুঝতে পারেন যে এটা ওনাদের প্রতিবেশী ছিল। আর তারপর উনি সোলের গ্র্যান্ডমার সঙ্গে খাওয়া দাওয়া করতে লাগেন আর ঠিক তখনই সঞ্জয় সেখানে এসে উপস্থিত হয়। আর সঞ্জয়কে দেখে সোলের গ্র্যান্ডমা তো অনেক বেশি চিৎকার করতে লাগে। অ্যাকচুয়ালি সোলের গ্র্যান্ডমায়ের ভুলে যাওয়ার রোগ ছিল, যে কারণে উনি সঞ্জয়কে দেখে নিজের হাজব্যান্ড ভাবতে শুরু করে দেয় এবং ওর উপরে চিৎকার করতে লাগে। আর ঠিক তখনই সোলের গ্র্যান্ডমার কাছ থেকে একটা ফটো নিচে পড়ে যায় আর এই ফটোতে ওনার আর সোলের ফটো ছিল আর পেছনে একটা অ্যাড্রেস আর ফোন নাম্বারও দেওয়া ছিল। আর এই ফটোর পেছনে অ্যাড্রেস আর নাম্বারটা ওনার সেফটির কারণেই দেওয়া ছিল, কারণ উনি মাঝে মধ্যেই সবকিছু ভুলে যেতেন। দেন আমরা দেখি সোল পুলিশ স্টেশনে এসেছে আর এখানে ও আর টেসাং মিলে রাস্তার সিকিউরিটি ফুটেজ চেক করছে। আর ঠিক তখনই সোলের কাছে ওর মায়ের কল আসে আর ওর মা ওকে কল করে জানায় যে তোমাকে আর তোমার গ্র্যান্ডমাকে খুঁজতে হবে না, আমরা তোমার গ্র্যান্ডমাকে খুঁজে পেয়ে গিয়েছি। আর এই খবর পাওয়া মাত্রই তেসাং সোলকে বাড়ি পৌঁছে দিতে আসে আর তারপর তেসাং ওর গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেলে সোল খেয়াল করে যে ওর পেছনে সঞ্জয় দাঁড়িয়ে রয়েছে। আর সঞ্জয় ওকে জিজ্ঞাসা করতে লাগে যে ওটা নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড ছিল। আর সোল ওর এইসব কথায় পাত্তা না দিয়ে এটা ভাবতে লাগে যে সঞ্জয় হয়তো ওকে ফলো করতে করতে ওর বাড়িতে চলে এসেছে। আর এইভাবেই ও সঞ্জয়কে উল্টো পাল্টে কথা শোনাতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয়ের গাড়ির ভেতর থেকে সোলের গ্র্যান্ডমা বাইরে বেরিয়ে আসে। আর এতে সোল বুঝতে পারে যে সঞ্জয় ওর গ্র্যান্ডমাকে খুঁজে পেয়ে ওর গ্র্যান্ডমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছে। আর ঠিক তখনই সোলের মা এখানে চলে আসে ওর গ্র্যান্ডমাকে নিয়ে যাওয়ার জন্য। আর ইতিমধ্যে সোলের গ্র্যান্ডমার খুব জোরে টয়লেট পেয়ে যায়, যে কারণে সোলের মা ওর গ্র্যান্ডমাকে নিয়ে টয়লেট করাতে চলে যায় আর সোলকে বলতে লাগে যে ও চলে যাওয়ার আগে ওকে এক কাপ চা খাইয়ে দিও। আর মায়ের এই কথা শুনে সোল সঞ্জয়কে একটা কফি শপে নিয়ে আসে কফি খাওয়ানোর জন্য। আর এখানে আসলে সঞ্জয় আবার ওকে বলতে লাগে যে তুমি কেন চাও না আমি তোমার স্ক্রিপ্টে কাজ করি, আর তাছাড়া এমনিতেও আমি রোমান্টিক অ্যাক্টিংও অনেক বেশি ভালো করি, সো আমার মনে হয় না তুমি তোমার স্ক্রিপ্টে আমাকে কাজে নিলে তোমার কোনো অসুবিধা হবে বলে। আর তাছাড়া এমনিতেও আমি অনেক বেশি পপুলার, আর আমি যদি তোমাদের মুভিতে কাজ করি তোমাদের মুভি একেবারে সুপারহিট হয়ে যাবে। আর ইতিমধ্যেই দুটো মেয়ে ওদের দিকে তাকিয়েছিল, যেটা দেখে সঞ্জয় বলতে লাগে যে আমি যেখানেই যাই না কেন সবাই আমাকে চিনতে পেরে যায়। আর আমি এতটাই বেশি পপুলার যে চারিদিকেই আমার ফ্যান ছড়িয়ে রয়েছে। আর আমার মনে হয় তোমার আমার স্টাইলিস্ট সাজার অ্যাক্টিং করা উচিত, আর তা না হলে সবাই ভাববে আমরা হয়তো ডেটিং করছি। আর তারপর সঞ্জয় সেই মেয়ে দুটোকে ডাকতে লাগে আর ও এটা ভাবছিল যে ওরা হয়তো ওর অটোগ্রাফ নেওয়ার জন্য তখন থেকে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। আর এটা ভেবেই ও সেই মেয়েগুলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আর তখন সেই মেয়েগুলো ওর হাতে টাকা ধরিয়ে দিয়ে বলে দেয় যে স্যার আপনি প্লিজ আমাদের দুটো সিগারেট কিনে দিন। আর ওদের মুখ থেকে এমন সব কথা শুনে সঞ্জয় অনেক বেশি অবাক হয়ে যায় আর ওদেরকে বলতে লাগে যে তোমরা আমাকে চিনতে পারছো না। এতে মেয়েগুলো ওকে জানায় যে কে আপনি, আমরা তো আপনাকে চিনতে পারলাম না। আর এসব শুনে সঞ্জয় অনেক বেশি এম্বারেস হয়ে যায় আর সিগারেটের জন্য ওদেরকে এখান থেকে ভাগিয়ে দেয়। আর সঞ্জয়কে এভাবে সবার সামনে এম্বারেস হতে দেখে সোলার তো খুব বেশি হাসি পেয়ে যায় এবং ও প্রচন্ড জোরে জোরে হাসতে লাগে। আর তারপর সঞ্জয় সোলকে বাড়ি পৌঁছে দিতে আসে। আর এখানে সোল যখন ওর ফ্ল্যাটে ঢুকে যাচ্ছিল তখন সঞ্জয়ের মনে হচ্ছিল যে এভাবে ও আগেও কোনো একবার ওকে দেখেছে। দেন সোল বাড়িতে ফিরে আসলে ওর গ্র্যান্ডমা ওকে বলতে লাগে যে আজকে আমার সঙ্গে সঞ্জয়ের দেখা হয়েছিল আর আমি জানি তুমি ওকে অনেক বেশি মিস করো, আর এই কারণেই তো আমি আজকে এমন কাণ্ডটা করলাম। আর গ্র্যান্ডমার মুখ থেকে এমন কথা শুনে সোল তো প্রচন্ড অবাক হয়ে যায় আর তারপর ওর নিজের রুমে এসে প্রচন্ড কান্না করতে লাগে। দেন পরের দিন সোল ওর অফিসে আসে আর ওর বসকে বলতে লাগে যে সঞ্জয় যদি আমাদের কোম্পানিতে কাজ করতে চাই তাহলে আমি এই কোম্পানিতে আর কাজ করব না। আর এটা বলেই ও ওর বসকে রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এদের বসও অনেক বেশি অবাক হয়ে যায় এই ভেবে যে এইটুকু বিষয়ের জন্য ও ওর জব ছেড়ে দিতে চাইছে। এরপর আমরা দেখি সোল সেই অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে আর এখানে এসে ও মনমরা হয়ে অতীতের কাহিনীগুলো ভাবতে লাগে। আর এটাই সেই অ্যামিউজমেন্ট পার্ক ছিল যেখানে কিনা অতীতে ও সঞ্জয়ের সঙ্গে এসেছিল। দেন আমরা সঞ্জয়কেও এই অ্যামিউজমেন্ট পার্কে দেখতে পাই। অ্যাকচুয়ালি ওর এখানে আজকে একটা শুটিং ছিল, কিন্তু কোনো একটা কারণে ওর আজকের শ্যুটটা ক্যান্সেল হয়ে যায়। আর এদিকে সোল টিকিট কেটে ফেরিস ওয়েলে উঠছিল আর ঠিক তখনই সঞ্জয় সেখানে চলে আসে আর ওর সামনের সিটে বসে পড়ে। আর তারপর ওকে এটা বলতে লাগে যে অ্যাকচুয়ালি আজকে আমার এখানে একটা শ্যুট ছিল কিন্তু সেই শ্যুটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর এখানে আমি তোমাকে ফেরিস ওয়েলে উঠতে দেখে আমার সেই স্ক্রিপ্টের কথা মনে পড়ে গেল, আর সেই কারণে আমি এখানে চলে এসেছি তোমার সঙ্গে ফেরিস ওয়েলে ওঠার জন্য। আর তারপর সঞ্জয় আবারও সেই স্টোরির স্ক্রিপ্ট নিয়ে সোলের সঙ্গে কথা বলতে লাগে, কিন্তু সোল ওকে তেমন একটা পাত্তা দেয় না। আর সাথে ওকে এটাও বলে দেয় যে আমি তোমার জন্য ওই কোম্পানিতে জবটা ছেড়ে দিয়েছি, সো তুমি এখানে যতক্ষণ রয়েছে ততক্ষণ প্লিজ একটু চুপচাপ থাকো। আর ওর এমন কথা শুনে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সত্যি আমাকে এতটাই ঘৃণা করো? তাছাড়া তুমি আমাকে এটা বলো যে ওই স্টোরিটার কি এটাই এন্ডিং ছিল? আর তখন সোল ওকে জানায় যে হ্যাঁ ওটাই এন্ডিং ছিল। আর তখন সঞ্জয় ওকে বলে যে তাহলে এটা তো অনেক স্যাড এন্ডিং। আর এতে সোল ওকে জানায় যে এটা কোনো স্যাড এন্ডিং না, এটা হ্যাপি এন্ডিং। আর ওই মেয়েটা শেষমেশ ওর ভালোবাসার মানুষকে বাঁচাতে পেরেছিল আর সেই কারণেই এটা হ্যাপি এন্ডিং।
এতে সঞ্জয় বলে মেয়েটা ওর ভালোবাসার মানুষকে হারিয়ে কি করে হ্যাপি থাকতে পারে, আর এই কারণেই আমার মনে হয় এটা হ্যাপি এন্ডিং না। আর তোমার এই স্টোরির এন্ডিং আমার একদমই পছন্দ হয়নি। আর তখন সোল ওর প্রতি অনেক বেশি রেগে যায় আর চিৎকার করে ওকে এটা বলতে লাগে যে তোমাকে আমার স্টোরি কে পছন্দ করতে বলেছে। তাছাড়া তুমি চাইলে তুমি আরো অনেক স্টোরির প্রপোজাল পেয়ে যাবে, সো তুমি আমার স্টোরির পেছনে পড়ে থাকা বন্ধ করো। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে অ্যাকচুয়ালি তোমার স্টোরির স্ক্রিপ্ট পড়ে আমার চোখে জল চলে এসেছিল, আর কেন জানি না ওই স্ক্রিপ্টের সঙ্গে আমি আমার অনেক মিল খুঁজে পাই। তাছাড়া কেন জানি না আমার মনে হয় তোমার স্টোরির সঙ্গে আমার কোনো কানেকশন রয়েছে, আর এই জায়গাটাও আমার খুব চেনা চেনা লাগছে। আর তখন সোলোকে বলতে লাগে আমি যদি সব সত্যিটা তোমাকে বলে দিই তাহলে তুমি হয়তো মারা যেতে পারো। আর ঠিক তখনই ওদের ফেরিস ওয়েলটা দুলতে শুরু করে দেয়, যে কারণে সোল পড়ে যেতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয় ওকে ধরে নেয়, আর তখন সোলোর গলায় একটা চেন দেখতে পাই। আর এই নেকলেসটা দেখে সোলের মনে পড়ে যায় যে অতীতে এরকমই একটা নেকলেস সঞ্জয় ওকে গিফট করেছিল। আর ইতিমধ্যে আবারও ফেরিস ওয়েলটা দুলতে শুরু করলে ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে হয়তো আমরা এখানে দুজনেই মারা যেতে পারি। আর তখন সোল মনে মনে বলতে লাগে আমাদের ভাগ্যও হয়তো এই ফেরিস ওয়েলের মতো গোল গোল ঘুরছে, আর এখানেই আমাদের এই ড্রামার 14th এপিসোড শেষ হয়ে যায়।